আজ সকাল থেকে আপনাদের শুনিয়েছি, বারবার দেখিয়েছি মায়ের বাবার বুক ফাটা কান্না। 22 বছরের তর তাজা এক তরুণীকে হারানো, মা বাবার সব কিছু হারিয়ে যাওয়া, কার্যত নিঃস্ব হয়ে যাওয়া মা বাবার বুক ফাটা আর্তনাদ, যা শুনে যে কোনো বিবেকবান মানুষের বুক কেঁপে উঠতে বাধ্য। শুধু কাঁপে না, কাঁপা তো দূরের কথা, চোখের পলকটাও বোধহয় পড়ে না এ রাজ্যের সরকারের বিদ্যুৎ মন্ত্রীর, এ সরকারের মুখ্যমন্ত্রী, যাদের আমলে লাগাতার 3 বছর এ বাংলায় শুধু খোলা তারে মানুষ মরছে। খোলা তার, একটা খোলা বিদ্যুতের তার কিভাবে সাক্ষাৎ মৃত্যুদূত হয়ে আসতে পারে, তার সব থেকে বড় নমুনা আমরা 21 সালে দেখেছিলাম। একসঙ্গে দুই বোনের মৃত্যু, ভয়ঙ্কর সে মৃত্যু যে আসলে সরকারের টনক নড়াতে পারেনি। আসলে যে সরকারের টনক কেন, সরকারের যে বিবেকের কোথাও সামান্যতম দংশনটুকু হয়নি তার প্রমাণ আরও একটা মৃত্যু 3 বছর পর ঠিক একইভাবে কার্যত নিজের বাড়ির সামনে হাওড়ার মালিপাজখড়ায় 22 বছরের যে তরুণীর মৃত্যু হলো, তার মৃত্যু নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের, তাদের সরকারের উপর থেকে নিচ পর্যন্ত একটি মানুষের, দলের একজন বিধায়কের, একজন সাংসদেরও মন ছুঁয়ে যাবে না, যায়নি। উল্টে নির্লজ্জ দলের নির্লজ্জ বিধায়ককে আমরা আজ বলতে শুনেছি সবটাই নাকি ভগবানের দায়, নিয়তির পরিহাস। হেন নির্লজ্জ, হেন বিবেকহীন একটা দল 3 বছর ধরে যারা খোলা তারে মানুষ মারছে। হ্যাঁ, বলতে বাধ্য হচ্ছে মানুষ মারছে, তার কারণ প্রথমবারের মৃত্যুর পর, অত্যন্ত দুর্ভাগ্যজনক মৃত্যুর পরেও যদি সত্যি নড়ে চড়ে বসে এটা সরকার বন্ধ করতে পারত, ঠিক যেমন যতই কথা হোক, যতই আলোচনা হোক, সমালোচনা হোক, সংগ্রামপুরে 20 মদ কাণ্ডে অতজন মানুষের প্রাণ যাওয়ার পর সরকারি কোষাগার থেকে কিভাবে তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে না হয়েছে তা নিয়ে যত আলোচনা, যত সমালোচনাই থাক, তারপর কিন্তু এই বাংলায় আর একজনও 20 মদ খেয়ে মারা যাননি আজ পর্যন্ত। মানতেই হবে সরকার আটকাতে পেরেছে, মানতেই হবে তার মানে ওই মৃত্যুগুলো সরকারের টনক নড়াতে পেরেছিল, তাহলে খোলা তারের মৃত্যু কেন টনক নড়াতে পারে না? তবে কি ধরে নেব 20 মদ যারা তৈরি করে তাদের কাছ থেকে, তাদের সঙ্গে সরাসরি এ রাজ্যের শাসক দলের কোনো যোগ ছিল না, কিন্তু খোলা তারের মৃত্যু ফাঁদ যারা বিছিয়ে রাখে এ রাজ্যের রাস্তায় রাস্তায়, মানুষের ঘরের সামনে, দাওয়ায়, যাতায়াতের পথে, তাদের সঙ্গে সরকারের, শাসক দলের এমন ওতপ্রোত যোগ যে 3 বছর পরেও মানুষের বুক ফাটা কান্না শুনেও, মায়ের বুক ফাটা কান্না শুনেও যে মুখ্যমন্ত্রী বাড়িতে সিবিআই ইডি এলে বাড়ির কনিষ্ঠতম সদস্যটিকে নিজের দায়িত্বে নিয়ে চলে যান, সংবাদ মাধ্যমের সামনে প্রশ্ন তোলেন শিশুটা কি করেছে, সেই মুখ্যমন্ত্রীর চোখের পাতা ভেজাতে পারে না এতগুলো মৃত্যু, এতজন মায়ের সন্তান হারা হওয়া, এতজন বাবার সন্তান হারা হওয়া, ভেজাতে পারে না। কিন্তু কারণটা ওই উত্তরটাই খুঁজছি যে 20 মদ বন্ধ করা গিয়েছে অন্তত আজকের দিন পর্যন্ত, যতক্ষণ না নতুন করে 20 মদে মৃত্যু হচ্ছে। আপনি চান বা না চান, আপনাকে কৃতিত্ব দিতেই হবে রাজ্যের সরকারকে, তারা এটা বন্ধ করতে পেরেছে। কিন্তু কেন পারেনি এই রাজ্যের সরকার খোলা তারের মৃত্যু বন্ধ করতে? কেন পারছে না? যেটা বলছিলাম, ওই খোলা তারের মৃত্যু ফাঁদ যারা বিছিয়ে রেখেছে, তারা কি এমন কিছু দিয়ে রেখেছে সরকারের চোখের পাতায়? না, খারাপভাবে নেবেন, চোখের পাতায় তুলসী পড়ে মানুষের মৃত্যুর পর, সরকার দীর্ঘজীবী হোক, কিন্তু এমন কিছু কি দিয়ে রেখেছে রাজ্যের সরকারের চোখের পাতায় যে পলক পড়ে না? সরকার পলক ফেলতেই ভুলে গেছে, নিষ্পলক শুধু দেখছে, দেখেই যাচ্ছে মৃত্যু মিছিল। আসবো আজকের বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। দুটো শিশুর মায়ের কান্না আপনার কানে পৌঁছেছে?
ঘটনা ঘটার পর আমি তাদের বাড়িতে গেছি। হ্যাঁ, বাড়িতে গেছেন, কিন্তু ঘটনা বলছেন আপনার কোনো দায়িত্ব নেই, পুরসভার দায়িত্ব। কে বলেছে? আপনি তো বললেনই। আপনি বললাম ছাড়া দক্ষিণ দমদমে এই সমস্যাটা। এখনো বাচ্চাটি অর্থাৎ সেই নাবালকের জুতো এখনো পড়ে রয়েছে, এখনো সেই ভয়ঙ্কর মুহূর্তে সাক্ষী বহন করছে জুতো জোড়া। পুরসভার তরফ থেকে না সিএসসির তরফ থেকে এটিকে কোনো ব্যবস্থা করা হচ্ছে না। বৃষ্টির জল পড়লেই এখানে কিন্তু এই পোস্টটি শর্ট হয়ে যায়। খোলা তারে মৃত্যু নতুন নয়, ঘটেছে বারবার। বাংলার মানুষ ভয় পেয়েছে, আতঙ্কে ভুগেছে, প্রাণ হাতে করে যাতায়াতে তবু বাধ্য হয়েছে। দীর্ঘদিন ধরে রিপাবলিক বাংলা মানুষের কণ্ঠস্বর হয়ে বলে গেছে আর নয়, এভাবে বেঘরে মৃত্যু আর নয়, খোলা তার আর নয়। কিন্তু প্রশাসনের কোনো হেলদোল নেই। 22 বছরের পৌরভীর মৃত্যু দেখিয়ে দিল কতটা বেপরোয়া প্রশাসন, কতটা বেপরোয়া বিদ্যুৎ দপ্তর, কতটা বেপরোয়া রাজ্যের অভিভাবক মুখ্যমন্ত্রী। পৌরভী দাস সম্প্রতি সে নেট পরীক্ষা দিয়েছিল, স্বপ্ন ছিল পিএইচডি করবে, রিসার্চ করবে, কিন্তু সেই স্বপ্ন বোধহয় আর পূরণ হবে না। কত চিঠি চাপটা দিয়েছি জলের জন্য, কেউ প্রোটেকশন নাই করেনি। জল জ্যান্ত মেয়েটা চলে গেল। ওর যে অনেক স্বপ্ন ছিল রিসার্চ করবে, ও রিসার্চ করবে, ও বিদেশে যাবে, ও রিসার্চ করবে, রিসার্চ করে মানুষের সেবা করবে। আর ফিরে পাবো না। ঈশ্বরকে বললাম আমার মেয়ের প্রাণটা শুধু ফিরিয়ে দাও। বলছে সবাইকে বললাম আমার মেয়ের প্রাণের জন্য প্রাণ ভিক্ষা করো। এই চোখের জলের দাম দেবে কে? এই একটা নির্দিষ্ট জায়গা না, নবান্ন থেকে মাত্র 22 মিনিটের দূরত্বে ঠিক কি অবস্থা দেখবেন। নিচু নিচু বাড়ি এবং সেই নিচু নিচু বাড়িতে রয়েছে মিটার বক্স। জলস্তর কখনো কখনো এই অবধি পৌঁছে যায়, যখন লোকের পড়ে হাত পা ভাঙছে, পড়ে যাচ্ছে, কেউ কিছু বলছে না, সবাই যাচ্ছে আসছে দেখছে, চোখ বুজিয়ে বাড়ি যাচ্ছে। এরকম ধরনের আমরা ছোটবেলা থেকে এরকম ভাবে ভুগছি। আজকে ছোট থেকে 30-31 বছর বয়স হয়ে গেছে, 30 বছর ধরে একই জিনিসই দেখছি। সেই লোহা তারে সংস্পর্শে আসার পরে এই যে এই শাটার, তা কিন্তু বিদ্যুৎ সংযোগ চলে আসে তার মধ্যে ছাতার শিক লেগে এবং সেইখান থেকে ছিটকে পড়ে সে এইখানে যে বেঞ্চ রাখা ছিল সেই বেঞ্চে এবং তারপর জলে। সেই সময় কি জলের স্তর আরো বেশি ছিল? পড়েছিল এখানটা বেশি, এখানটা জলটা ছিল। আমার বোন এখানে জীবনটাকে শেষ করে চুইয়ে পড়ে পড়েছে উঠে। যে শহরে বসে রাজ্য শাসন করেন মুখ্যমন্ত্রী, সেই শহরের 2 ওয়ার্ডে মানুষের দুয়ারে অ্যাম্বুলেন্স পৌঁছয় না কেন? डॉक्टर आ पाया ना कुछ आ पाया। आपका तबीयत खराब हुआ था, डॉक्टर के नहीं आने के कारण उसका मतलब वो डेट करे। ना टोटो आता है ना कोई एम्बुलेंस आता है। 4 নম্বর এবং 5 নম্বর যে বর্ডার লাইন, সেখানে ডাক্তার অ্যাম্বুলেন্স ঢোকে না। ভয়ঙ্কর অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। অন্য কিছুটা দূরে যেতেই এই ধরনের জমা জলে হঠাৎই তার পা হোঁচট খেয়ে পড়ে যায় এবং তিনি বাঁ হাতের ওপর ভর রেখে পড়েন। তারপরে এই ছবি এবং এই দেখা যাচ্ছে যে তার বাঁ হাতের এই যে অংশটা, এই অংশটা এখান থেকে এই অবধি সম্পূর্ণটাই ক্র্যাক ধরে যায় এবং এখান থেকে এই পর্যন্ত পুরোটাই প্লেট বসিয়ে রড বসিয়ে কোনো রকমে হাতটাকে সঠিক করা হয়। तो उधर डर लगेगा, पूरा हाथ सुन्न हो गया था, एकदम पूरा हाथ झिंझनाने लगा था, दर्द हो रहा था बहुत। সারা বছর জলে ডোবা সেই 2 ওয়ার্ডেই আবার বিদ্যুৎ মানে খোলা তারের ইলেকট্রিক শক। 22 বছরের তরতাজা তরুণীর প্রাণ কেড়ে নিল মুখ্যমন্ত্রীর স্নেহধন্য বিদ্যুৎ সংস্থার খোলা তার। স্রেফ সরকারি অবহেলা, অপদার্থতা আর এক চূড়ান্ত উদাসীন বিদ্যুৎ সংস্থাকে নির্লজ্জ সরকারি তোষণের দাম দিতে ঝরে গেল এক তরুণীর প্রাণ। মমতা আর তার বিদ্যুৎ মন্ত্রীর একদিনও ক্ষমতায় থাকার অধিকার আছে? রিপাবলিক বাংলা। ঠিক এটাই প্রশ্ন, যে মুখ্যমন্ত্রী কথায় কথায় নীতি নৈতিকতার জ্ঞান দেন, পাঠ পড়ান আমাদেরকে, তার আর তার বিদ্যুৎ মন্ত্রীর ভেবে দেখা উচিত নয় এতগুলো মৃত্যুর পর এবং সর্বশেষ হাওড়ার মালি 5 ঘরার এই তরুণীর মৃত্যুর পর তার আর এক মুহূর্ত ওই চেয়ারে থাকার অধিকার আছে, যোগ্যতা আছে,
আমার আজকের প্রশ্ন, আমার আজকের অগ্নিবাণ। ঘরের মেয়ের সরকার, বাংলার নিজের মেয়ের সরকার, দুয়ারে খোলা তার। দুয়ারে সরকার, নিজের মেয়ের সরকার, আর দুয়ারে খোলা তার। এই বাংলায় এমন সরকারি উপহার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক এমন সরকার উপহার দেওয়ার জন্যই কি বাংলা নিজের মেয়েকে চায় স্লোগানে সাড়া দিয়েছিলেন বাংলার মানুষ? এই মৃত তরুণীর মা বাবা কাকে ভোট দিয়েছিলেন আমি জানি না, জানার ইচ্ছেও নেই। কিন্তু পশ্চিমবঙ্গের অনেক মানুষ এবং হাওড়ার এই 4 এবং 5 নম্বর ওয়ার্ডের মানুষ, হাওড়া কর্পোরেশন, এদের মধ্যে কেউ কোনোদিন তৃণমূলকে ভোট দেননি এমন তো হতে পারে না। এদের মধ্যে অনেকেই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা নিজের মেয়েকে চায় স্লোগানে আকৃষ্ট হয়ে ভোটটাও দিয়েছিলেন। বিনিময় কী পেলেন? এলাকার একটি মেয়ের খোলা তার মৃত্যু। আমার সঙ্গে উপস্থিত যারা, আমার একদম ডান দিক থেকে আমার সঙ্গে রয়েছেন রমাপ্রসাদ ভট্টাচার্য, বিজেপির হাওড়া জেলার সভাপতি, হাওড়া শহর জেলার সভাপতি। আমার সঙ্গে রয়েছেন সজল ঘোষ, কলকাতা পুরসভার অন্যতম কাউন্সিলর এবং বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রয়েছেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী এবং অনির্বাণ তৃণমূল সমর্থক। মাঝখানে চন্দনবাবু রয়েছেন, চন্দন ঘোষ চৌধুরী কংগ্রেস মুখপাত্র আমার সঙ্গে যোগ দিয়েছেন। অনির্বাণ, আপনার কাছ থেকে শুরু, কারণ আমার মনে হয় বলটা আপনাদের কোর্টে। মানে তৃণমূল সরকার, তৃণমূল সমর্থক, তৃণমূলের সাধারণ কর্মী, তৃণমূল নেতা নেত্রী, রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, কি করবেন আপনারা? খোলা তারই বাংলাকে বাঁচিয়ে রাখবেন? বিদ্যুতের তার হোক, রাস্তায় জমা জল হোক, ট্রেনের বেলাইন হওয়া হোক, যাই হোক না কেন সবটাই তো রাজ্যেরই হাতে। এখানে তো রাষ্ট্রের যে সরকার চলছে তার তো আদানি এবং আম্বানি সেবা করা ছাড়া কোনো কাজ নেই। যে কারণে রাষ্ট্রীয় সরকার রেলে, আমি বলছি যে কারণে আপনাকে আগে না, আপনি একদম ঠিক প্রশ্ন করেছেন। প্রধানমন্ত্রী ঠিক করে দিয়ে যাওয়ার কথা ছিল। আমি বলছি এখানে যে প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারকে আপনারা বিগত 10-11 বছরে একটাও প্রশ্ন করেননি। আমি তো খুব খুশি, কারণ আপনারা তাকে সরকার বলে ধরেনি না, ওই কারণে কোনো প্রশ্নও করেননি। রেলের দুর্ঘটনায় গতকালই ঘটনাচক্রে আপনার এখানে অনুষ্ঠানেই ছিলাম, রেলের একের পর এক দুর্ঘটনাতে সজল আমি বলেন ঠিক এবার গতকালে যখন ঘটনা হচ্ছিল একের পর এক দুর্ঘটনা, রেলের মানুষ মারা যাচ্ছে, তখনও 2006 থেকে 2012-র মধ্যে কি হয়েছিল সেই নিয়ে দায়ের ঠেলাঠেলি ইত্যাদি সব আমরা দেখেছি। ওখানে তো খেলনা যন্ত্রযন্ত্র বসিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কি অ্যান্টি কলিশন নামটাম দিয়ে নিশ্চয়ই যাই দেখুন, যাই বিরোধীরা তারা সরকারে থাকাকালীন বা বিরোধী থাকাকালীন যাই করবেন প্রশ্নের মুখে পড়বেন, কিন্তু যারা সরকার চালান, রাষ্ট্রের সরকার চালান, তাদের কখনো প্রশ্ন করা যাবে না। আমি তো বলছি 14 থেকে 24-এর মধ্যে রেলটাও তো পণ্ডিত নেহেরুর কাজ, মমতা ব্যানার্জির কাজ। আপনি রেলটা নিয়ে বলবেন, যুক্তিটা তো তাই নিয়ে বলবেন না। আমি যুক্তিটা এই কারণে বলছি, না যখন রেল হয় তখনও সেটা মমতা ব্যানার্জির দায়, যখন রেলের ঘটনা হয় তখনও মমতা ব্যানার্জির দায় হয়, আর যখন তার হয় তখনও মমতা ব্যানার্জির দায় হয়। সেক্ষেত্রে প্রশ্নটা থাকে যে বিজেপির সরকারটা কি জন্য আছে, ওই কারণে খোলা তার ঠিক করে দেওয়ার জন্য, জুড়ে দেওয়ার জন্য। খোলা তারটাও রাজ্য সরকারই করবে, রেলটাও রাজ্য সরকারই করবে। কবে করবে বলছি তো, কবে খোলা তারটাও যেমন করবে রেলটাও করবে। আজকে রেল নিয়ে জিজ্ঞাসা করছি না, কাকে জিজ্ঞাসা করছি কোনো প্রশ্ন, এই খোলা তারটা কতদিনে ঠিক হবে? আমার এ নিয়ে কোনো প্রশ্ন নেই অনির্বাণ, যে আপনারা কেন বিজেপিকে বাঁচাতে এত উদ্গ্রীব, আমার কোনো প্রশ্ন নেই, কারণ উত্তরটা জানি। আমি আজকে রেল নিয়ে একটা প্রশ্ন করিনি, কিন্তু আপনারা সরকারই মনে করেন না। যে কারণে আমি বলছি, যে কারণে এক্ষেত্রে একটানা বৃষ্টি হয়েছে হাওড়ার যে ঘটনা দেখা, যাদেরকে সরকার মনে করি তারা তেমন সরকার নন, মানে তৃণমূলটা কোনো সরকার নয়। যাকে প্রশ্ন করা কাকে যায় বলুন তো, যার কাছে উত্তর আছে বা যে নেই তো দায়বদ্ধতা বলতে দিন। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী এতটাই ভীতু শব্দটা বুঝে শুনে ব্যবহার করছে, এতটাই ভীতু, বিধানসভায় আমাদের প্রতিনিধি আজকে তাকে প্রশ্ন করেছিলেন, পালিয়ে গেছেন, উত্তর দিতে পারেন। আচ্ছা, সেই একই 3 বছর ধরে মানুষ মারছেন, উত্তর দেবেন কি করে? যুক্তিতে প্রেস কনফারেন্সে 14 পুরুষে না আসা নরেন্দ্র মোদী কি ভীতু? প্রেস কনফারেন্স যিনি 92 না 93টা সাক্ষাৎকার দেন লোকসভা নির্বাচনের আগে, আপনি নরেন্দ্র মোদীকে না বলছি, আপনি নরেন্দ্র মোদীকে ইন্টারেস্টেড, আমি প্রেস কনফারেন্স মোদীকে নিয়ে আলোচনা করতে এসেছেন। মোদীর প্রেস কনফারেন্স মানে খোলা তারের মৃত্যু নিয়ে ব্যবহার করলেন, খোলা তারের মৃত্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই আপনিও একই রকম বিবেকী। আপনারা সবাই আজকে সাবজেক্টের বাইরে হাঁটছেন। হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা বুঝে গেছি। আমি হাঁটছি না, আমি জিজ্ঞাসা করছি, ওনার তো মানে কিছু বলার নেই, আনস্ক্রিপ্টেড একটা প্রেস কনফারেন্স নরেন্দ্র মোদী বুঝে গেছি। আপনি খোলা তার নিয়ে নরেন্দ্র মোদীকে প্রশ্ন করতে চান, করে আসেন দিল্লিকে, অসুবিধা নেই। যদি 2006 প্রশ্ন করতে পারেন, খোলা তার নিয়ে নিশ্চিতভাবে প্রশ্ন। সজল ঘোষ, খোলা তারের জন্যই তো আমরা রাজ্যের মানুষ ভোট দিয়েছেন, আমার তাই মনে হচ্ছে। না, আমি প্রথমেই বলবো আমি অত্যন্ত আন্তরিকভাবে ব্যথিত, দুঃখিত। যে কোনো দুর্ঘটনাই দুর্ভাগ্যজনক। অনির্বাণ যেটা বলছিলেন, অনির্বাণ বাবু,
যে রেল দুর্ঘটনা সেটাও দুর্ভাগ্যজনক, এটাও দুর্ভাগ্যজনক, কিন্তু রেল দুর্ঘটনার জন্য যদি রেলমন্ত্রীকে পদত্যাগ করতে হয়, এই দাবিটা করার আগে নিজেদের ব্যাপারটা নিজেদের একটু শুধরে নেওয়া উচিত। এই যে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু, এটা তো প্রথম ঘটনা নয়। পশ্চিমবঙ্গে যেমন ঈদ আসে, দুর্গাপুজো আসে, কালী পুজো আসে, বড়দিন আসে, সেরকম পুজোর আগে ডেঙ্গু আসে। ডেঙ্গুর সঙ্গে মা দুর্গার সঙ্গে যেমন লক্ষ্মী গণেশ আছে, সেরকম ডেঙ্গুর সঙ্গে ম্যালেরিয়া আছে। হ্যাঁ, আর এই বর্ষা এলেই আমরা বর্ষায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা আমরা দেখে চলেছি গত বেশ কয়েক বছর ধরে। হ্যাঁ, একসাথে জোড়া মৃত্যুও দেখেছি। আবার দেখেছি যে দেখবেন মৃতদেহ পড়ে থাকলে সঙ্গে সঙ্গে শকুন আসে না, কিন্তু রাজনৈতিক শকুনরা সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েছিল, 2 লক্ষ টাকা নিয়ে বাড়িতে চলে গিয়েছিল, বাড়ির বাচ্চার জীবনের দাম। আমি প্রশ্ন করতে চাই যে আজকে যিনি তৃণমূলের হয়ে বলতে এসছেন এখানে এই চ্যানেলকে ক্রমাগত অ্যাকিউজ করে গেলেন যে আপনারা বলতে দেবেন না, আপনারা বিজেপির দালালি করবেন, বিজেপিকে বাঁচাবেন। আচ্ছা ঠিক আছে, আপনি আচ্ছা ঠিক আছে, মানুষ বিচার করেন। দালালি, হ্যাঁ আমিও এগ্রি করলাম, দালালি শব্দটা আপনি বলেননি, আপনি বুঝিয়েছেন। আমার বক্তব্য হচ্ছে আপনি সব জেনে শুনে আসেন কেন? এক। প্রশ্ন 2, আসাটা আপনার অধিকার, আপনি জেনে আসেন। প্রশ্ন 2, আমার প্রশ্ন হচ্ছে যিনি প্রতিদিন বিভিন্ন কারণে কেন্দ্রীয় মন্ত্রককে বিভিন্ন মন্ত্রী প্রায় যা পদত্যাগ চান উনি, তাতে দেখা যাবে একটা মন্ত্রীও থাকতে পারবে না আর কি। সেই মন্ত্রিসভা, রাজ্যের মন্ত্রিসভা যারা আছেন তারা কেন পদত্যাগ করবেন না? আপনি আমাকে বলুন, এটা প্রথম ঘটনা না। আপনি বলছিলেন হাওড়া কর্পোরেশনের 2 নম্বর ওয়ার্ড, ওটা 10 বছর আগে ছিল, 10টা বছর পার হতে চললো, ওখানে এখনো পুরসভা নেই। কেন? দায়িত্ব নিতে হবে তো, কেউ দায়িত্ব নেবার নেই, কেউ বলবে না যে আমার দায়িত্ব, আমার রেসপন্সিবিলিটি। মানুষ, আমি বলছি এই দুর্ঘটনা বিদ্যুৎপৃষ্ট হয়ে তার প্রধান কারণ হচ্ছেন মুখ্যমন্ত্রী নিজে। এই যে ট্রাইডেন্ট লাইটগুলো, মানে ওই ত্রিফলা লাইটগুলো বেশিরভাগ ক্ষেত্রেই, ওই লাইটগুলোর গায়ে আবার টুনি বাল্বের মতন করে তার জড়িয়ে দেওয়া হয়, যেটা সম্পূর্ণ নেকেডভাবে জড়ানো হয়, এবং ওটার থেকেই মেনলি দুর্ঘটনাগুলো আরো বেশিভাবে হয়। আর পুরো শহরটা তারের জঞ্জাল, মানে একটা জঙ্গলে ভরে গেছে। আপনি বলুন তো, এই যে তারটাকে আপনি দেখাচ্ছেন, সাধারণ মানুষ বুঝবে কি করে তারের মধ্যে বিদ্যুৎ আছে কি নেই? কিন্তু আমি ভাবি, আপনারা একটু আগে 20 মদের কথা বলছিলেন না, যে 20 মদে 2 লক্ষ টাকা করে পেয়েছে, এখন আর 20 মদে মরে না। আরে রাজ্যে এখন 20 মদের থেকে সরকারি মদ যদি 28 টাকায় পাওয়া যায়, লোকে 20 মদ বেশি দাম দিয়ে খাবে কেন? আমার প্রশ্ন তো সরকারকে দিতে হবে। হ্যাঁ দিচ্ছি তো, সেই সরকার কেন আর ভেজাল মদ কেউ তৈরি করবে না, কারণ তার থেকে সস্তায় মদ সরকার এনে দিয়েছে। আমার প্রশ্ন আজকে সেটা নয়, আমার প্রশ্ন হচ্ছে এই মৃত্যু মিছিল আর কতদিন থাকবে? মৃত্যু যদি রেলের দুর্ঘটনায় হয় তাহলেও যতটা ব্যথা হয়, আর বাড়ি থেকে ছেলে বেরোলো। আপনি যে যুক্তিটা দিচ্ছেন, তাহলে আমি খুব সরি, তবু বলতে বাধ্য হচ্ছি, মানে যিনি মারা গেছেন তার পরিবারের জন্য খুব ইনসেনসিটিভ লাগতে পারে, কিন্তু তবু বলতে বাধ্য হচ্ছি। মানে আপনি বলছেন 20 মদের মৃত্যু হয় না, তার কারণে সরকার মদের দামটা কমিয়ে দিয়েছে। আপনি কি বলছেন ইলেকট্রিক চুল্লিতে পোড়াতে যা খরচ লাগে, ওর থেকে কম খরচে খোলা তারে মরা যায়, পুড়ে যাওয়া যায়? আপনার কথাকে আমি অস্বীকার করতে পারবো না, কথাটা খুব যন্ত্রণাদায়ক শুনতে হলেও আজকের অবস্থাটা তাই। শুনুন, আজকে বেঁচে থাকাটা কোনো, মরে যাওয়াটা কোনো খবর নয়, আজকে এই রাজ্যে বেঁচে থাকাটাই খবর। আপনি যে এখনো সুস্থভাবে বেঁচে আছেন সেটা খবর, আপনি বাড়ি পৌঁছলে সেটা খবর, রাস্তায় মারা গেলে আপনিও এই ঘটনা আপনার সাথেও করতে পারেন, এই বৃষ্টিতে এই ঘটনা আপনার সাথেও করতে পারে। আবারও বললাম এই রাজ্যে বেঁচে থাকাটা খবর, মৃত্যুটা কোনো খবর নয়, মৃত্যুটা এখানে স্বাভাবিক ঘটনা। আমিও বলছি না, তাই আমি আর বলছি না যে ওই ভাইজি নাকি ভাইপোর মেয়েকে যখন কোলে করে নিয়ে মা চলে যায় ইডি সিবিআই দপ্তরে, আর মুখ্যমন্ত্রী বলেন যে কোলের শিশুটাকেও ছাড়লো না। আর কত কোল খালি করেছেন এই মুখ্যমন্ত্রী, কত মায়ের কোল খালি করেছেন এই মুখ্যমন্ত্রী, সেটা একবার আপনারাও বিচার করে দেখুন। আমার খারাপ লাগে, যারা সরকার চালায়, যারা সরকারে বসে আছে, তারা তো কিছু পায়, তাদের তো কিছু স্ট্যাটাস আছে, কিন্তু যারা সরকারে নেই অথচ নির্লজ্জভাবে এই হত্যাগুলোকে যারা সমর্থন করে, তাদের প্রতি ধিক্কার ছাড়া আমার কিছুই জানানোর নেই। আমি পার্থপ্রতিম বিশ্বাসের কাছে আসবো। পার্থপ্রতিম বাবু, একজন প্রযুক্তিবিদ হিসেবে আপনার কাছে প্রশ্ন করবো। আচ্ছা ঠিক আছে পার্থপ্রতিম বাবু, একটু সময় দিন আমাকে। আমি আশুতোষ উপাধ্যায়ের সঙ্গে কথা বলবো, স্থানীয় বাসিন্দা মালিবাজঘরা এলাকারই, যেখানে ঘটনা ঘটেছে। আশুতোষবাবু সরাসরি আমার সঙ্গে রয়েছেন। আশুতোষবাবু, একটা অদ্ভুত কথা আজকে শুনলাম এবং জানলাম,
না জানবার জন্য সাংবাদিক হিসেবে লজ্জিত যে এই বাংলাতে হাওড়া কর্পোরেশনে কলকাতার যমজ শহরে, বিশেষ করে যে শহরে বসে রাজ্য শাসন করেন মুখ্যমন্ত্রী, সেই শহরে এমন নাকি দুটো ওয়ার্ড আছে যেখানে মানুষ অসুস্থ হলে চিকিৎসক যায় না, অ্যাম্বুলেন্সও ঢুকতে পারে না, কারণ সারা বছর নাকি এখানে জল জমে থাকে। আর তার সঙ্গে বোনাস হচ্ছে, মানে পুজোর ঠিক আগ দিয়ে আমরা বোনাস পাই আমরা জানি, তো প্রতি বছর পুজোর আগে বোনাস আসে খোলাতার। মৃত্যু কিভাবে আসে? এভাবেই আসে? এর আগে এমন ঘটনা ঘটেছে এখানে? আশুতোষবাবু সম্ভবত শুনতে পাচ্ছেন না, আশুতোষবাবু সম্ভবত শুনতে পাচ্ছেন না, ওনার কানে আমার আওয়াজ পৌঁছচ্ছে না। আমি আমার পিসিআরের সহকর্মীদের অনুরোধ করবো আশুতোষবাবুর সঙ্গে যোগাযোগটা কমপ্লিট করতে। আমি ততক্ষণ পার্থপ্রতিমবাবু আপনার কাছে আসি। পার্থপ্রতিমবাবু, অরূপ বিশ্বাস 2021 এবং 2022 এ রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী। 21 সালে সুরটা একটু নরম, জানি না তখনও বিধানসভা নির্বাচনে জিতেই এসছেন, বাংলা নিজের মেয়েকে চায় বলে, তার জন্যই সদ্য জিতে এসছেন বলে একটু বেশি বিনয় ছিল কিনা তাও জানি না, কিন্তু ছিল। 22 একেবারে রুদ্রমূর্তি, মনে হয়েছিল এই আজকে অনির্বাণের মতোই অনেকটা, মনে হয়েছিল যে মৃত্যু নিয়ে প্রশ্ন করেই বোধহয় অন্যায় করেছি। কি করেছিলেন পরপর 2 বছর একবার দেখিনি আমাদের দর্শকদের। অরূপ বিশ্বাস। খোলা তার আছে এরকম কোনো জায়গা থেকে আমাদের কাছে খবর আসেনি। তো যেখানে যেখানে আমাদের 30শে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের সময় ছিল, যেখানে যেখানে রিপেয়ারিং জব করার পুজোকে সামনে রেখে, সেই কাজ প্রায় আমরা 95% শেষ করেছি। কোনো জায়গায় খোলা তার আছে বলে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো রকম রিপোর্ট নেই। অরূপবাবু বলছি, রাজ্যে আবারও খোলা তারের কারণে মৃত্যু হয়েছে, আপনার নির্দেশ কি দফতরের আধিকারিকরা যথাযথভাবে পালন করছেন না? কোন টিভি? আমি রিপাবলিক বাংলা থেকে। তো আপনার কোশ্চেনটা তো এরকম হওয়া উচিত, কোশ্চেনটা এমনভাবে করছেন, আমাদের অলরেডি তদন্ত শুরু হয়েছে। আপনারা কি আরও বাড়তি কোনো নির্দেশ দিচ্ছেন আধিকারিকদের? তদন্ত শুরু হয়েছে। মানে এক কথায় বললে 21-এ নির্জলা মিথ্যে বলেছেন, খোলা তার নেই, মারা গেছে বোধহয় আকাশ থেকে হঠাৎ করে কোনো তার নেমে এসেছিল। আমার তো হরিপদ কেরানির কথা মনে পড়ছিল, অঞ্জন দত্তের গান। আর 22-এ আবার সরাসরি প্রশ্ন, কোন টিভি? ও হ্যাঁ, আপনার টিভির তো এরকম প্রশ্ন করা উচিত, মানে অ্যাজ ইফ কেউ মারা টারা যায়নি, আমরা হঠাৎ করে কোনো একটা প্রশ্ন করলাম খোলা তার নেই। পার্থপ্রতিমবাবু। হ্যাঁ অনির্বাণ, এমনি বাঙালি যে ছড়া শুনে বড় হয় যে জল পড়ে পাতা নড়ে, এখন সেটার পরিবর্তন হবে যে তাদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে জল পড়ে এবং শকে মরে লোকে। এই কারণের জন্যই বলছি যে সত্যি সত্যি একটা তারের ফাঁসে আটকে থাকছে শহর, গোটা শহর রাজ্যের। আপনি শিলিগুড়ি থেকে শুরু করে কলকাতা, হাওড়া প্রত্যেকটাই, এবং মানুষ মরছে, এবং এই ফাঁসটা আসলে মৃত্যু ফাঁস হয়ে দাঁড়াচ্ছে। আসলে একটা ইলেকটেড গভর্নমেন্ট, সেটা 21 সালেই হোক বা 22 সালেই হোক, যদি তৈরি হয় অথবা একটা নির্বাচিত পুরসভা যদি থাকে, ওখানে অবশ্য নেই অন্য কথা, কিন্তু তার প্রথম এবং প্রাথমিক কাজ হচ্ছে মানুষের বেঁচে থাকার জন্য নিরাপদ পরিকাঠামো বলতে যা বোঝায় সেইটুকুকে সুনিশ্চিত করা। এর বেশি প্রত্যাশা মানুষের থাকে না। ফলে এখানে কার্যত যা দেখা যাচ্ছে, আপনি যে সময় বললেন 21-এর অনেক আগে থেকে, আমি গত 5টা সাইক্লোন স্টাডি করছিলাম, তাতে দেখা যাচ্ছে যে এই শহরে যত মানুষ মারা গেছেন জল জমা বৃষ্টির পরে বা ঘূর্ণিঝড়ে, তার মধ্যে সবচেয়ে বেশি ডেথ হয়েছে ইলেকট্রিকিউটেড ডেথ, বিদ্যুৎ সৃষ্ট হয়ে মানুষের মৃত্যু। এবং সেই মৃত্যুর পর বিচিত্র বিচিত্র মন্তব্য শাসক দলের নেতা সাংসদদের থেকে এসছে। দমদমে মৃত্যুর কথা আপনারা দেখাচ্ছিলেন, সৌগত রায় বলেছিলেন যে ওই দুটো বাচ্চা মেয়ে টিউশন পড়তে যাচ্ছিল বিকেলবেলায়, তখন হচ্ছে ইলেকট্রিকিউটেড হয়ে মারা যায়। বললেন যে কেন এই ঝড় বৃষ্টির মধ্যে হচ্ছে তারা পাশের বাড়িতে টিউশন পড়তে যাচ্ছে, কি আশ্চর্য কথা। এই হচ্ছে যে সাংসদ, এবং তিনি হচ্ছেন একজন শিক্ষক, অধ্যাপক সাংসদ। ফলে আমার প্রশ্ন হচ্ছে একটা খুব সিম্পল প্রশ্ন, যে নবান্ন, মানে আপনি বলছিলেন যে আমাদের নবান্ন থেকে 22 মিনিটের দূরত্বে এরকম একটা, এটা অজপাড়াগা নয়, এবং এটা হাইলি, আমি বললাম পপুলেশন ডেন্সিটি ইজ ভেরি হাই, এরকম একটা শহর হাওড়া, এমন কলকাতার মতো শহরও। আমি বলছি যে কেন এখনো মাটির, আমি বলছি আমাদের মাথার উপর দিয়ে ইলেকট্রিক তার যাবে? সভ্য শহরে কোথাও হচ্ছে যে এখন মাথার উপর দিয়ে ইলেকট্রিকের তার যায় না আন্ডারগ্রাউন্ড, বিশেষত এই ধরনের কেবলিং যদি, এই ধরনের ডেন্সিটি যদি থাকে, ফলে এটা হাওড়ায় এখনো পর্যন্ত কেন করা যাচ্ছে না? প্রশ্ন 1। প্রশ্ন 2, এরপরে দাঁড়িয়েও যে এই ধরনের গিঞ্জি জায়গায় যেখানে হচ্ছে যে তার ছিঁড়ে পড়ে ইলেকট্রিকিউটেড হওয়ার সম্ভাবনা থাকে, সেটা আপনি যান দিল্লি যান, অন্য বড় শহরগুলো যান,
দেখবেন মাথার ওপরে তার, সেটা হচ্ছে এখন কুপরিবাহী বলতে যা বোঝায়, তারপর ইনসুলেশন দেওয়া তার থাকে, অর্থাৎ ছিঁড়ে পড়ে গেলেও সেটার থেকে বিদ্যুৎ সৃষ্ট হয়ে মৃত্যুর সম্ভাবনা কম। তাহলে দ্বিতীয়, কেন এই পরিকাঠামো তৈরি করা যাচ্ছে না? এটা খুব যে দামি পরিকাঠামো তা নয়। তৃতীয়, আপনি ওখানে চারখানা দপ্তর ইনভলভ, যে পিডাব্লিউডি, বিপর্যয় মোকাবিলা, বিদ্যুৎ এবং পুর এবং নগর উন্নয়ন, এই 4টে দপ্তর তাদের ইন্টারভেনশন সত্ত্বেও হ্যান্ডশেকিং ডিস্টেন্স হাওড়া, সেখানে কেন নিকাশির এই অবস্থা হয়ে আছে? নিকাশির পরিকাঠামো যদি সত্যি সত্যি উন্নত করতে না পারে তাহলে জল জমবে, এবং জল জমে পাশের বাড়িতে আইনি হোক বেআইনি হোক বিদ্যুৎ সংযোগ যদি থাকে সেখানে ইলেকট্রিকিউটেড হবে। তাহলে নিকাশির প্রশ্নে সরকারের কি ভূমিকা? আপনি বাজেট স্টাডি করুন, গত 2 বা 3টে বাজেট নিকাশিতে কোনো ব্যবস্থা নেই। আপনি বাজেট স্টাডি করুন, গত 2 বা 3টে রাজ্য বাজেটে সেখানে আমাদের ইলেকট্রিক যে পরিকাঠামো যেটা আছে, বিদ্যুৎ পরিকাঠামো, তার মান উন্নয়ন, তার নিরাপত্তা, সেটার কোনো রকম দিক নির্দেশ নেই। ফলে আমরা একটার পর একটা মৃত্যু চোখের সামনে দেখে যাচ্ছি। নিয়ে যখন ওরা বিবৃতি দেন তখন জাস্ট ওটা লিপ সার্ভিস। আমি বলছি এই কারণে এটাকে মন্ত্রীরা মনে করেন এটা একটা সিজনাল ইস্যু। ওই যে বললাম, জল পড়লে পাতা নড়ে, যেরকম হয়, জল পড়বে, কিছু লোক মরবে, আবার মানুষ ভুলে যাবে। ফলে আমরা যেমন আছি মন্ত্রী, জল পড়ে পাতা নড়ে, খোলা তারে মানুষ মরে। আমি বলছি যে এই জায়গায় নিয়ে যাচ্ছেন এরা গোটা, আমি বলবো আমাদের রাজ্যটাকে। এবং এরকম, এবং আরো একটা জিনিস, যে এই যে বেসরকারি সংস্থা যারা বিদ্যুৎ সরবরাহ করেন আমাদের রাজ্যে বা পড়শি জেলায়, তাদের আমি বলছি যে কেন বলুন তো, যে এরা বিদ্যুতের দাম প্রতিদিন প্রতি মাসে বাড়িয়ে চলেছে, ফলে বিদ্যুতের দাম বাড়ছে, গ্রাহককে বাড়তি পয়সা দিতে হচ্ছে, অথচ বিদ্যুৎ পরিকাঠামোর কোনো নিরাপত্তা থাকছে না। কেন? দিস কোয়েশ্চেন শুড বি রেজড। ফলে সিএসসি সরকারকে ইলেকশন ফান্ডে টাকা দিয়েছে, এটা যদি সরকারের মুখ বন্ধ করে থাকার কারণ হয়, আমি সরি, একটা ইলেক্টেড গভর্নমেন্টের থেকে এটা আশা করা যায় না। ফলে এখানে দাঁড়িয়ে যে যারা বিদ্যুৎ পরিবহন, বিদ্যুৎ বিক্রি করছেন, বিদ্যুৎ ডিস্ট্রিবিউট করছেন, বেসরকারি হন সরকারি হন, যে কোনো সংস্থা তার প্রাথমিক দায় এই পরিবহন, ইলেকট্রিক বিদ্যুৎ পরিবহনের এই নিরাপত্তা নিশ্চিত করা। তারা করতে পারছেন না, অথচ সরকার প্রশ্ন করছে না। আমি বলছি এখানেই সরকার মানুষকে বাঁচাতে চান কিনা, এই তার আন্তরিকতা নিয়ে বড় প্রশ্ন হচ্ছে, এবং সরকার ব্যর্থ হচ্ছে এই জায়গায় বারবার। এই দায় নাকি ওই বিদ্যুৎ সংস্থার? আচ্ছা, যদি বিদ্যুৎ সংস্থার দায় হয় তাহলে সাদা কথায় নিশ্চিতভাবে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী পালানোর কথা না। মানে এটা তো তাদের বিদ্যুৎ সংস্থা নয়, সরকারি নয়, তিনি পালাচ্ছেন কেন? বিদ্যুৎ সংস্থার দায় আমরা বলছি না, সেটাও আমাদের মন গড়া নয়। আমাদের প্রতিনিধি উপস্থিত ছিলেন সেই সময় অবন্তী মিত্র, রাজ্য বিদ্যুৎ পরিষদের পক্ষ থেকে চিফ ইঞ্জিনিয়ার সুরক্ষার, তিনি যান, তাকে আমাদের প্রতিনিধি জিজ্ঞাসা করেন কিভাবে ঘটলো ঘটনাটা, কি বলেছেন অবন্তী মিত্র, শুনে নিয়ে আসুন, তারপরে আসছি পরের আলোচনায়। প্রিকশনারি মেজারগুলো নিতে পারি, সেই জন্যই আর কি উনি দেখতে পাঠিয়েছেন, তাই এসেছি। কি দেখলেন ম্যাডাম? এত তাড়াতাড়ি কোনো কনক্লুশনে আসা যাবে না। যে মিটারটা কাদের ছিল? এটা সিএসসির মিটার বলে শুনেছি, এটা আমাদের এরিয়া নয়। যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর ইলেকট্রিসিটি যাচ্ছিল এই মিটার থেকে? এই ডিটেলগুলো আপনাদের সিএসসি থেকে নিতে হবে, আমার জানাই নেই। এই সিএসসি এখান থেকে বিদ্যুৎ থেকে যেত, এবং ওই বর্ডার লাইনে আমরা দেখতে পাচ্ছি শাটারটা দেওয়া। না, আমি এটাই আপনাদের বলতে চাইছি যে যেহেতু ইউটিলিটি সিএসসি, এর উত্তর সিএসসি দিতে পারবে। শুধুমাত্র অ্যাক্সিডেন্টের কারণটা খোঁজার জন্য এসেছি। আমরা একটা অন্য ইউটিলিটিতে বিলং করি, আমি WBSEDCL থেকে আসছি, আমি ওইটুকুই দেখেছি এবং সেটাই আমি রিপোর্ট করব। WBSEDCL এর চিফ ইঞ্জিনিয়ার অবন্তী মিত্র, সুরক্ষা অর্থাৎ তিনি সিকিউরিটির দিকটা দেখেন, সোজা কথায় মানুষের বাঁচা মরার দিকটা যাদের হাতে, তিনি তদন্ত করতে এসছেন। নিশ্চয়ই বিদ্যুৎ মন্ত্রী বা তার দপ্তর থেকে পাঠানো হয়েছে, তিনি বললেন দায়টা পুরোপুরি সিএসসি। এরপরে কি ঘটলো, এই খবরটা আমরা পৌঁছে দিয়েছিলাম বিধানসভায় আমাদের প্রতিনিধি বিট্টুর কাছে। বিট্টু রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে আজকে বিধানসভায় উপস্থিত ছিলেন, কথা বলার চেষ্টা করলেন, ঘটনাটা জানালেন। বিদ্যুৎ মন্ত্রী কি বললেন, কি করলেন, বিট্টু কি বললেন বিদ্যুৎ মন্ত্রী? দেখো, 3টে সাড়ে 3টের সময় যখন হাউসের সেকেন্ড যে পার্ট, সেই পার্ট শেষ হয়, তারপর বিদ্যুৎ মন্ত্রীর ঘরে গেলাম, এবং বিদ্যুৎ মন্ত্রী সেই সময় বেরোচ্ছিলেন। তখন তাকে জিজ্ঞাসা করলাম যে এই যে হাওড়ায় যে ঘটনাটা ঘটেছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে আপনার কি বক্তব্য। তিনি কোট আনকোট যে শব্দ প্রয়োগ করলেন, নো মিডিয়া বাইটস বলে তিনি সরাসরি বেরিয়ে গেলেন। আজকে বিদ্যুৎ মন্ত্রী হাউসের অভ্যন্তরে বিদ্যুতের মূল্য বৃদ্ধি হচ্ছে না, রাজ্য বিদ্যুতের দাম বাড়াচ্ছে না, সেই নিয়ে তিনি বক্তব্য রাখলেন। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতাকে তিনি পাল্টা আক্রমণ করলেন তার বক্তব্যের মাধ্যমে। কিন্তু যখন রাজ্যে এইভাবে একের পর এক বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু ঘটনা ঘটছে, আজকের যে ঘটনা, তার প্রেক্ষিতে যখন তাকে হাউস শেষে প্রশ্ন করতে গেলাম, তিনি কোট আনকোট বললেন নো মিডিয়া বাইটস বলে বেরিয়ে গেলেন। অর্থাৎ সামগ্রিকভাবে একটা বিষয় স্পষ্ট, বিদ্যুৎ মন্ত্রী গোটা বিষয়টাকে কিন্তু এড়িয়ে যাওয়ার চেষ্টা
চেষ্টা করলেন এবং সেটা বিধানসভার অভ্যন্তরে। কিন্তু গোটা বিষয়টা তুমি জানো অনির্বাণ যে বিধানসভার অভ্যন্তরে আমরা যেহেতু ক্যামেরা নিয়ে প্রবেশ করতে পারি না, সেখানে আমাদের নিষেধাজ্ঞা আছে, তাই গোটা বিষয়টা আমরা রেকর্ড করতে পারিনি। কিন্তু বিদ্যুৎ মন্ত্রী কোটান করে এই শব্দ প্রয়োগ করে তিনি বিধানসভা থেকে প্রস্থান করলেন। অনির্বাণ, ধন্যবাদ বিট্টু। আমি চন্দন ঘোষ চৌধুরীর কাছে আসবো। চন্দনবাবু, আপনার কি মনে হয়, দেখো যে দায় সিএসসি, তার দায় এড়ানোর জন্য বিদ্যুৎ মন্ত্রী এত ব্যতিব্যস্ত কেন, পালিয়ে যাচ্ছেন কেন? সিএসসি কি বিদ্যুৎ মন্ত্রী কেউ হয়, এই সরকারের কেউ হয়? দেখো, তোমার প্রশ্নের এই উত্তর আমি দিতে পারবো না। আমি দিতে পারবো না কারণ আমি একটি প্রশ্নের উত্তর জানি না। তুমি যতগুলো প্রশ্ন করবে, অন্তত আজকে একটা সেন্সিটিভ ইস্যু, আমি প্রথমেই শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। কিন্তু আজকে যে আলোচনা করছি সে আলোচনা তো এন্ডলেস একটা আলোচনা এবং তার কোনো ফ্যাগ এন্ড নেই। তুমি যেখানেই ডিসকাস করবে ঠিকই একই জিনিস। আচ্ছা, তোমাকে যদি আমি একটা কথা বলি, অ্যাডমিনিস্ট্রেটিভ একটা দিক যেমন বিদ্যুৎ দপ্তর, ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে কর্পোরেশন। তুমি যদি এইগুলোকে দেখো যে এক একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডে কিভাবে কন্ট্রোল হয়, কিভাবে ওয়ার্ডে সো কল্ড কমিটিগুলো কাজ করে, এবং তুমি আজকে হাওড়ার প্রসঙ্গ তুলছো, তুমি কলকাতার প্রসঙ্গও আনতে পারো, এবং প্রত্যেকটা জায়গাতে তুমি দেখো যে যেভাবে র্যাকেটিয়ারিং চলে তার প্রধান উৎসগুলো কোথায় এবং কোথায় ডিপ্রেশনগুলো তৈরি হয়। আমি তোমাকে একটা সিম্পল এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারবে। আমি না কতগুলো প্রশ্নের উত্তর এখানে খোঁজবার চেষ্টা করব। এক, কলকাতা পুরসভা সহ যেসব মিউনিসিপ্যালিটির নির্বাচনে শুধুমাত্র ক্যান্ডিডেট হওয়ার জন্য যারা আগুন ছড়াতে পারে, টায়ার জ্বালাতে পারে, বিক্ষোভে সাধারণ জনজীবনকে ত্রস্ত করতে পারে, তারা কি দায়বদ্ধতা নিয়ে আজকে বিভিন্ন ওয়ার্ডে যেখানে ড্রেনেজ, সুয়ারেজ বা বিভিন্ন যে প্রকল্পগুলো, সে প্রজেক্টগুলো পালন করতে পারে না, কারণ এদের দায়বদ্ধতা এখানে যেখানে এই খোলা তারগুলো পড়ে থাকে। বিদ্যুৎ দপ্তরকে তো তুমি কনভিক্ট করছো, আমরা প্রত্যেকে বলছি তার ইনফ্রাস্ট্রাকচার নিয়ে প্রশ্ন উঠছে, কিন্তু যে র্যাকেটটা, সেই র্যাকেটটাকেও তুমি পাশাপাশি দেখো। আজকে এই র্যাকেটের একজন, এক্স্যাক্টলি চন্দনবাবু, এখানে আপনি কন্টিনিউ করবেন। আমি শুধু বিধায়কের বক্তব্যটা শুনে আপনার বোধহয় আশ্চর্য হওয়ার এখনো বাকি আছে। গৌতম চৌধুরী, স্থানীয় বিধায়ক, এই মৃত্যুর পর কতটা ইনসেনসিটিভ, মানে অসংবেদনশীল হতে পারে মানুষ। ঈশ্বর করুন গৌতম বাবুর পরিবারের প্রত্যেকে দীর্ঘজীবী হন, তারা অখণ্ড অমরত্ব লাভ করুন। গৌতম বাবুর পরিবারে যেন কোনোদিন কোনো মৃত্যু করা না নাড়ে। যদি দুর্ঘটনাটা বশতও নাড়ে, তাহলে গৌতম বাবু আজকে যা বলেছেন আরেকটি মৃত্যু সম্পর্কে, এটা শুনতে পারবেন তো অন্য কারোর মুখ থেকে? গৌতম চৌধুরীর বক্তব্য। ভৈরব ঘটক জন্য জল জমে, এটা ঠিক, আজীবন কাল জল জমে এসছে, সারা জীবন জল জমা নিয়ে এই ঘটনাটা হয়নি। ঘটনাটা হচ্ছে যে ওইখানে একটা বাড়ি রয়েছে, সেটা ইনকমপ্লিট ইলেকট্রিক্যাল কাজটা, সেই বাড়ির কারেন্ট থেকে একটা চায়ের দোকানে শর্ট সার্কিট হয়ে যায়। সেই সরকারি, মানে নিয়তি কাকে বলে, তার সাথে ওর বাবা ছিল, মেয়ে ছিল, আর ছোট বোন ছিল, তারা ছিটকে পড়ে, পেছনে আরো 4টে পাড়ার ছেলে ছিল। ঈশ্বরের কি পছন্দ হলো, ওই ছোট্ট বাচ্চা মেয়েটাকে নিয়ে চলে গেলেন। নিয়তি, ভগবান। একটা কথা বলবো, সত্যি কথা বলতে আমি আবারও বলি, ইনসেনসিটিভ এই যে জায়গাটাতে দাঁড়িয়ে আমাদের কি নিয়তি এই সরকারটা চলছে, মানে এ তো পশ্চিমবাংলা বাসীদের নিয়তি। আমি তোমাকে একটি কথা বলি, আমি ঠিক এই ঘটনায় গৌতম বাবুদের এই প্রসঙ্গটাই আমি তোমাকে আমি তোমাকে বলছি, 2013-র পর থেকে যেখানে নির্বাচন হয় না, ইনফ্রাস্ট্রাকচার নেই, মুখ্যমন্ত্রী দায়ী করে দেন বিজেপির কোনো নেতাকে, যিনি কোনো একটা সভায় মেয়র ছিলেন অ্যাপয়েন্টেড বাই এই তৃণমূল কংগ্রেস। অস্বীকার করে লাভ নেই। আমি এই দায়বদ্ধতার থেকে অনেক বড় দায়বদ্ধতা দেখি বিভিন্ন জায়গাতে র্যাকেটটা কিভাবে হয়, হুকিং। তুমি একটা জিনিস ফলো করো, প্রত্যেকটা ওয়ার্ডে হুকিং কিভাবে প্রচ্ছন্ন মদত পায়, এবং সেক্ষেত্রে কেউ প্রিভেন্ট করতে পারে না। ওই দু একটি কথা বারবার বলা হয়, এই বিদ্যুৎ দপ্তর করবে কি? বিদ্যুৎ দপ্তর আটকাতে পারবে? যিনি এখানে গেছেন প্রশাসনিকভাবে সুরক্ষা, তিনি সুরক্ষা দিতে পারবেন। তুমি রাস্তা দিয়ে চলো, তুমি দেখবে তারগুলো কিভাবে পড়ে আছে। তুমি যে কোনো অবস্থাতে দেখো দোকানগুলোতে যেখানে তোলার এক একটা আধার, সেখানে কিভাবে বিদ্যুৎ সরবরাহ করা হয় এবং গান পয়েন্টে করা হয়, বাধ্য করা হয়, এবং তার বিনিময়ে তাদের টাকা ওই তোলে প্রতি মুহূর্তে। তার ভিকটিম হচ্ছে এখানে। আর সেখানে দাঁড়িয়ে গৌতম বাবুরা ইজ আ সার্টেন, তোমাকে একটা রিফ্লেকশন, এরাই প্রতিবিম্ব। পশ্চিমবঙ্গ সরকার, বিদ্যুৎ দপ্তর এবং তার সাথে সাথে এই যে ওয়ার্ডে বিভিন্ন জায়গাতে কাউন্সিলর সো অ্যান্ড সো, এই এনটিআর অ্যাডমিনিস্ট্রেশনটা হচ্ছে প্রতিবিম্ব, যেখানে আজকে গৌতম বাবুর মুখ, গৌতম বাবুর ভাষা প্রমাণ করলো যে এরা সাধারণ মানুষের প্রতি কতটা দায়বদ্ধ। অথচ বারবার
এই মৃত তরুণীর বাবা বারবার চিঠি লিখেছেন। আজকে যতবার ভেঙে পড়েছেন কান্নায় ততবার বলেছেন এত চিঠি লিখলাম কিন্তু কোনো কাজ হলো না। আশুতোষ উপাধ্যায় স্থানীয় বাসিন্দা আমার সঙ্গে রয়েছেন। আশুতোষবাবু, আপনারা কিভাবে বেঁচে আছেন? আর সারাদিনে তার কিছুটা ঝলক দেখেছি, দেখাতে পেরেছি। যেটা দেখাতে পারিনি, যেটা জানি না, সারা বছর তো আপনাদের পাড়াতে যাই না, যদি সেটার কথা একটু বলেন। ডাক্তার ঢোকে না, অ্যাম্বুলেন্স ঢোকে না, নবান্ন থেকে 20-22 মিনিট দূরে তো থাকেন আপনারা। हाँ सर, इससे कल जो हुआ उस टाइम में तो हम प्रेजेंट थे, तो कल का तो सब हम देखे, मेरे आँख के सामने उसके साथ हुआ है। तो उससे पहले जो परसों का बात है, परसों का चीज़ जो हाईलाइट नहीं हुआ वो हम इधर पे हाईलाइट करना चाहते हैं। जब परसों इससे पहले एक फैमिली के घर की उसकी मम्मी का तबीयत ख़राब था और डॉक्टर के नहीं आने के कारण उसका मतलब उनकी मम्मी का डेथ हो गया था। और उसके बाद डॉक्टर के नहीं आने के कारण हुआ और प्लस एम्बुलेंस भी नहीं आया और उसके बाद जो गाड़ी जो जाता है वो भी नहीं आ पाया, क्योंकि हम लोग के पहाड़ में इतना पानी जमता है कि डॉक्टर हम लोग का इसका नाम सुन के ही नहीं आता है। और इसके पहले हम लोग इधर पे एक नाली का काम हुआ था, वो काम में भी वो लोग काम करके वैसे ही छोड़ दिया। नाली आधा टूटा हुआ है, उधर पे ना कोई बांस लगा गया ना कुछ किया गया है। उधर से एक लड़की आई, वो भी गिर गई। अगर उस होने का उसको भी कुछ हो सकता था, लेकिन उसको कुछ हुआ नहीं। बस ये हुआ कि कल वाला चीज़ में वो लड़की के साथ दुर्घटना हो गया। अगर वो भी नहीं होता तो वो चीज़ भी हाईलाइट नहीं होता, जो कि कल जो हो गया, अगर वो चीज़ नहीं होता तो वो भी हाईलाइट नहीं होता, तो वो चीज़ भी बाहर नहीं आता। हम लोग ऐसे चलते रहते। हम लोग इधर पे कोई भी ये चीज़ होता है, CSC का काम होता है, तो उसके बाद रास्ता ऐसे छोड़ के चल जाता है। पूरा ईटा बालू पूरा इसमें है, हम लोग पैदल पानी में पैदल तक नहीं चल पाएंगे। ये हम लोग का रास्ता का हालत है। पुलिस का गाड़ी आने में या फिर जो प्रेस वाले हैं उनका गाड़ी आने में भी कितना दिक्कत हुआ होगा वो उन लोग को ही पता चला होगा। और हम लोग इधर पे रोज़ मतलब आना जाना हम लोग का रोज़ रहता है। पानी रहता है, पूरा गंदा पानी रहता है, मतलब कि उधर पे चलने लायक नहीं, इतना गंदा। नाला से कम पानी नहीं है, इतना ज़्यादा गंदा पानी रहता है। आशुतोष जी, आप नियति नाम की किसी उम्मीदवार को पहचानते हैं जिसको आप कभी वोट दिए हैं? यहाँ पे कोई उम्मीदवार थे किसी पार्टी से जिसका नाम था नियति, या भगवान नाम का कोई उम्मीदवार? हाँ, वोट तो दिए। नहीं, ऐसे कोई उम्मीदवार को पहचानते नहीं है? आपके यहाँ के MLA कौन है? नाम क्या है MLA का? नहीं, गौतम चौधरी। और आपके MP का नाम क्या है? गौतम चौधरी। MP MLA तो बताया आपने, गौतम चौधरी। MP का नाम क्या है? MP का नाम है प्रसून बनर्जी। अच्छा, तो ना MLA ना MP, इनमें से कोई भी ना नियति है, तकदीर है, ना भगवान है। और एक चीज़ आपसे जानना चाहूँगा, ये किस साल से आप देख रहे हैं आशुतोष जी? आप बता रहे थे कि ऐसे ही रहता है यहाँ पे हाल। किस साल से चल रहा है ऐसा हाल? अरे हम तो बचपन से देख रहे हैं। बचपन से? हाँ, बचपन से देख रहे हैं। अच्छा, अरे हम बचपन से देखे, हम जब आए थे बचपन से देख रहे। बचपन में बस ये था कि पानी पहले थोड़ा जल्दी निकलता था, अब पानी जल्दी निकलता भी नहीं है। अच्छा, অনেক ধন্যবাদ আশুতোষ জি আমাদের সাথে কথা বলবার জন্য। আশুতোষ উপাধ্যায়, বচপনে তাও মানে ওনার ছোটোবেলায় তাও জলটা জমলে তাড়াতাড়ি চলে যেত, পরিবর্তনের পর আর জলটা তাড়াতাড়ি, মানে এটাই পরিবর্তন, এখন আর জল জমলে যায় না। রমাপ্রসাদ ভট্টাচার্য, বিজেপির হাওড়া জেলা সভাপতি, হাওড়া শহর জেলা সভাপতি। রমাপ্রসাদ বাবু, এই ঘটনাটা না ঘটলে আমার স্বীকার করতে একটুও লজ্জা নেই, আমরা বোধহয় জানতে পারতাম না যে মানালির থেকে ওয়েনাডের থেকেও বিচ্ছিন্ন কোনো জায়গা ভারতবর্ষে আছে। আমি তো এটাকে বিচ্ছিন্নই বলবো, আর কি বলবো, যেখানে ডাক্তার যায় না, অ্যাম্বুলেন্স যায় না। হাওড়া এমন একটা পরিস্থিতি, আমি হাওড়া দীর্ঘদিনের বাসিন্দা। পরিবর্তনের নামে যে ভোটে 5টা শব্দে ভোট হয়েছিল, তাতে যে পরিবর্তন ঘটলো, হাওড়া নরকে পরিবর্তন হয়েছে। দুর্নীতি, ইনফ্রাস্ট্রাকচারের অভাব, শুধুমাত্র বর্ষাকালে তো জল জমছে, আর মৃত্যু যে এই যে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে, তাদের পরিবারকে সান্ত্বনা জানে কি, মানে ভাষা নেই। এগুলো নারকীয় ব্যাপার। কিন্তু এর আগেও এই ঘটনা ঘটেছে 2021-এ নবান্নের খুব কাছাকাছি দানেশ শেখ লেনে মোহাম্মদ ইউসুফ বিদ্যুৎপৃষ্ট মারা গেছে, জল মানে জমে যাওয়া জলে। 2022 হাওড়া কর্পোরেশনের পাশে পোস্ট অফিসের কাছে যে ত্রিফলা লাইট আছে, তার স্পর্শে প্রাণ কেড়ে নিয়েছিল।
কিন্তু হাওড়া কর্পোরেশন এবং তাদের যে লালন পালন করছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তাদের চেতনা নেই। তারা দুয়ারে সরকার এনেছে, দুয়ারে মৃত্যু কিনে দিয়েছে, জল কিনে দিয়েছে। আমার বাড়ির সামনে থেকে আরম্ভ করে রামরাজাতলা থেকে আরম্ভ করে সালকিয়া, ঘুষুরির, যদি আপনি এই সময় যান, নরক। সভ্য সমাজ বাঁচতে পারে না এভাবে। এই যে দুটো ওয়ার্ডের কথা এখানে অসভ্য বর্বরদের সরকার চলছে। 4 এবং 5 নম্বর ওয়ার্ডের কথা শুনছি, এই ছাড়া আর কোনো ওয়ার্ড আছে এরকম নাকি এই দুটো ওয়ার্ডই? না, আরও আছে। জমা জলের সমস্যা হাওড়া কোথায় নেই। আপনি চলে যান আরও কাছাকাছি এলাকা, যেমন রামরাজাতলা, সেখানে লোকেরা বলে যে ব্যাঙে পেচ্ছাপ করলে জল জমে যায়। আপনি ফের স্টেশন থেকে যে মূল আমাদের হাওড়া স্টেশনের রাস্তায় আপনি চলে যেতে পারবেন না পারে। এক এক সময় এমনও হয়েছে নৌকো পর্যন্ত নামাতে হয়েছে। প্রশাসন কি করছে? নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। এখানে শুধুমাত্র কাজবানি তোলাবাজি ছাড়া এদের কোনো চিন্তাই নেই একদম। স্থানীয় মানুষজন অবশ্যই এই এলাকার এবং তাছাড়াও রাজ্যের বিভিন্ন এলাকার, বিশেষ করে যেহেতু এই মৃত তরুণী 22 বছর তরুণী নিজে একজন ছাত্রী ছিলেন, আমরা কিছু কলেজ ছাত্রছাত্রীদের সঙ্গেও কথা বলেছিলাম। ওই এলাকার নয়, তারা অন্যান্য এলাকার, কলকাতার এবং অন্যান্য জেলার। এক কথায় এমন মৃত্যুকে তারা কিভাবে দেখছে শুনে নেব। হঠাৎ করে ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা নয়, এটা কমপ্লিটলি ম্যানমেড ডিজাস্টার। আমাদের তো প্রতিদিনকার ভোগান্তি। মেয়েটা মারা গেছে, কাল পরশু অনেক ঘটনা হয়ে যাবে। ये एक जमाना में देखे थे कि ट्रेन साफ हुआ 4 साल पहले, उसका बाद हम आज तक नहीं देखे कि ट्रेन साफ हुआ। বৃষ্টি হলে জল জমে, বৃষ্টি হলে টাইম গুলো জল এলো জল জমে যায়। तो कभी भी कुछ भी हो सकता है, गाड़ी गिर जाता है, हम लोग साइकिल जाते हैं वो गिर जाता है, बच्चा लोग तो कभी निकलता है, स्कूल जाता ही नहीं बच्चा। আমি এসছি 32 বছর হয়ে গেছে। এক সমস্যা মানে সব নেতারা, আমি কারো একার নাম, সবাই আসছেন, ভোট নিচ্ছেন, চলে যাচ্ছেন। মানে তারগুলো বিভিন্ন রকম মানে গোলভাবে পেঁচিয়ে বিভিন্ন জায়গায় কি ঝোলে, মানে প্রায়ই এরকম খোলা তার ছিঁড়ে পড়ে থাকে। আপনারা শুনলেন টুকরো টুকরো কথা। কোনো এককালে ড্রেন সাফ হয়েছিল, 32 বছর এমনই দেখছি। কেউ বলছেন রোজই ঘটতে পারে, যে কোনো দিন ঘটতে পারে, ঘটে না, এটাই গিয়ে আমাদের কপাল। আমি আরও একবার অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। অনির্বাণ, আরও একবার জিজ্ঞাসা করছি, এগুলো কি নরেন্দ্র মোদীর করে দিয়ে যাওয়ার কথা ছিল? না না, একদমই নয়। দেখুন, আমি তো আপনাকে বলছি, নরেন্দ্র মোদী বা তার সরকারকে যে আপনারা ধর্তব্যের মধ্যেই রাখেন না, এটা তো আমি খুশি। তো যে কোনো ক্ষেত্রে সেটা না না, আমরা রাখি না, সেটা অন্য কথা বলছি। এটা কি ধর্তব্যের মধ্যে আনার কথা, মানে ওদেরই কি করার কথা? আচ্ছা, আমার মনে হয় আপনার এই প্রশ্নটা উত্তর দিতে সুবিধা হবে। কেন আমার আজকের ব্রহ্মাস্ত্র, অনির্বাণ আপনি এটার উত্তর দিন। আমার আজকের ব্রহ্মাস্ত্র, আমি খোলাখুলি এই প্রশ্নটা করে অনির্বাণের উত্তর দিতে সুবিধা হবে। আমি অনির্বাণের জন্য আরও একটু নরম হচ্ছি, আরও একটু নরম। অনির্বাণ, এটা আপনার জন্য প্রশ্ন, আপনি এই প্রশ্নটার উত্তর দিতে বোধহয় পছন্দ করবেন। খোলা তার থাকতেও কি কেন্দ্রের টাকা লাগে? অনির্বাণ, খোলা তার থাকতেও কি কেন্দ্রের টাকা লাগে? কেন্দ্র টাকা ছাড়া কিছু হয় না। আমি জানি আবাস যোজনার ছাদ, মানুষের 100 দিনের কাজ, কিচ্ছু করা যাচ্ছে না, কেন্দ্র টাকা দিচ্ছে না বলে রাজ্য সরকার বলে। এটাও কি কেন্দ্রের জন্য? কে বলেছে কেন্দ্রের টাকা ছাড়া করা যাচ্ছে না? যা যা কেন্দ্রের টাকা দেওয়ার কথা, আইনত দেওয়ার কথা, কিন্তু দিচ্ছে না, সেটা রাজ্য সরকার তার ফান্ড থেকেই করছে। তাহলে খোলা তারটা কি টাকার জন্য আটকে আছে? 2, আমি আপনাকে যেটা বলতে চাইছি, খোলা তার বা যে কোনো ক্ষেত্রে সাধারণ মানুষের পরিষেবা পাওয়ার যে প্রশ্ন, সেখানে রাজ্যের সরকারের দায়বদ্ধ দায়িত্ব 3টেই রয়েছে। যেখানে যেখানে তার গাফিলতি হবে, হ্যাঁ, মুখ্যমন্ত্রী আজকের ঘটনাটা জানেন? হ্যাঁ, আমি বলছি মুখ্যমন্ত্রী আজকের ঘটনাটা জানেন কি না, এই প্রশ্নের থেকেও বলছি, এই প্রশ্নের ক্ষেত্রেও একটাই উত্তর হয় যে মণিপুরের ঘটনা জানতে নরেন্দ্র মোদী যত সময় লাগে, আমি নিশ্চিত মুখ্যমন্ত্রী অত সময় লাগবে না, এটা আমি নিশ্চিত। উনি ওয়ার্নাডে লোক পাঠিয়েছেন, ভালো করেছেন। এখানে পাঠিয়েছেন কি? এখানে পাঠিয়েছেন কি? আপনাকে তো মণিপুর পাঠাতে হবে। না না, এখানে পাঠিয়েছেন, আপনাকে তো মণিপুর পাঠাতে হবে। না, এখানে পাঠিয়েছেন কিনা জিজ্ঞাসা করছি। মণিপুর পাঠাতে হবে। বিধায়কের মন্তব্য না না, ওয়ার্নাডে, আমি বলছি ওয়ার্নাডে না ওনার সরকার। না না, আমি বলছি 1 মিনিট চন্দন, আমাকে একটা কথা বলো, স্থানীয় বিধায়ক কে? তৃণমূলের বিধায়ক? না না, তারা গেছে এমপিও তৃণমূলের। তার মন্তব্য শোনার পরে না না, ছেড়ে দিন না। আমি বলছি ওয়ার্নাডে উনি ওনার পর্যবেক্ষক টিম পাঠিয়েছেন না, ওখানে ওনার সরকার আছে না, ওনার ওখানে সহযোগিতা করার ক্ষমতা আছে। আমার প্রশ্ন হচ্ছে সেখানে লোক পাঠালেন, এখানে লোক পাঠিয়েছেন কিনা জানতে চাই। মণিপুরে ডবল ইঞ্জিন সরকার আছে, কেউ যায়নি আপনাদের, ভেবে দেখুন। ওখানে এখনো মণিপুর চলে, তাহলে আপনি ভালো হলেন, মণিপুর এখনো তাহলে আপনি ভালো হলেন, মণিপুর এখনো, তাহলে আপনি ভালো হলেন কোত্থেকে? আচ্ছা, মণিপুরে যত লোক মরেছে গত 1 বছরে, তার থেকে বেশি লোক পশ্চিমবঙ্গে মরেছে, তার থেকে বেশি লোক পশ্চিমবঙ্গে মরেছে, সেটা নিয়ে বলুন। মণিপুরে কত লোক মরেছে টোটাল? মণিপুরে কতজন মহিলা নিগৃহীত হয়েছেন, আর পশ্চিমবঙ্গে কতজন মহিলা গত 1 বছরে নিগৃহীত হয়েছেন, তার হিসেব দিন। মণিপুর বন্ধ করুন। আপনার চোখের মাইনাস পাওয়ারটা ভালো, আপনি কাছের দৃষ্টিটা খারাপ, আপনি চাঁদ দেখতে পান, আপনি পাড়াগাঁ
দেখতে পান না, বললাম তো আপনি চাঁদ দেখতে পান। হিসাব করুন এতটা মেরুদণ্ডহীন প্রাণীদের আর আপনার মেরুদণ্ডটা একদম লোহার তৈরি। এইটা বেশি এইটা কম না। তৃণমূলের সৌরভ গাঙ্গুলি ওই ইস্পাত শিল্পের ওখান থেকে মণিপুরে তো কিচ্ছু বলিনি কিচ্ছু। আমি বলছি মণিপুরের থেকে খারাপ অবস্থা পশ্চিমবঙ্গ। আপনি মৃত্যুর হিসাব করুন, মৃত্যুর হিসাব করুন। অনির্বাণ বাবু, মণিপুর নিয়ে তো আজকে জিজ্ঞাসা করিনি, জিজ্ঞাসা করেছি আমি বুঝতে পারছি তৃণমূলের চোখের মণি রাজ্য ছেড়ে দুনিয়াদারি। খুব ভালো, খুব ভালো। না না, মণিপুর নিয়ে জিজ্ঞাসা করিনি এমনটা হয় না। অনির্বাণ আপনার হয়তো এড়িয়ে যায়। মণিপুর নিয়েও এখানে বিতর্ক হয়েছে, আপনি এড়িয়ে গিয়েছেন। মণিপুর নিয়েও এখানে হয়েছে, এখানে ট্রেন দুর্ঘটনা নিয়েও হয়েছে, শুধু কালকেরটা নয়, যেদিন হয়েছিল সেদিনও হয়েছিল। পার্থপ্রতিম বাবু, আপনার কি মনে হয়? আপনারাও এখানে 34 বছর সরকার চালিয়েছেন, যা হিসেব অনেকে দিচ্ছেন তাতে করে অবশ্যই 32 বছরের কথা যখন আসছে তখন আপনাদের সরকারের আমল এমন ছিল। কিন্তু 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 এটা কি খোলা তার ঢাকতে কি কেন্দ্রীয় সরকারের টাকা লাগে বলে আপনার মনে হয়? জিজ্ঞাসা করছি। না না, যেটা লাগে সবচেয়ে বেশি সেটা হচ্ছে সদিচ্ছা মানুষের, সরকারের। সেটাই যদি না থাকে, আমি বললাম আজ থেকে 32 বছর আগে যদি কোনো জায়গায় জল জমতো, ইট ডাজন্ট সার্টিফাই যে হচ্ছে 32 বছর পরেও সেখানে জল জমে যাবে। পরিবর্তনটা কিসের? এই ইতিবাচক পরিবর্তনের কথাই তো আমরা বলছি। তাহলে সরকার বদলায় কেন? আমার প্রশ্ন হচ্ছে এই বদলের পরও হাওড়াবাসীর জীবন কি বদলাবে? এই প্রশ্নের উত্তরটা আমি খোঁজার চেষ্টা করছিলাম। না, আমি এইটুকু বলছি যে আমি এইটুকু মণিপুর চলে যাচ্ছে। আমি তো এইটুকু বলছি যে হাওড়ায় হচ্ছে যে জল জমার প্রবলেম বহু পুরনো প্রবলেম, এটা স্বীকার করা। আমি বলছি কিন্তু সেখানে যতটুকু উন্নতি হয়েছিল হাওড়া কর্পোরেশন, ওই যে বললেন তো ভদ্রলোক, আপনি দেখলেন সেখানে আগে জলটা বেরোতো, এখন আর জল বেরোয় না, সেটাই হচ্ছে পরিবর্তন। ফলে আমার প্রশ্ন হচ্ছে এই পরিবর্তন এবার কোন দিকে নিয়ে যাবে? সেটা হচ্ছে হাওড়ার বিধায়কের কথা, পার্টি লাইন পরিষ্কার, যে আপনাকে পরিষ্কার বলে দিয়েছেন যে নিয়তি, এই নিয়তি যতদিন থাকবে এই মৃত্যু হচ্ছে অনিবার্য, এই নিয়তি যতদিন থাকবে জল জমা হাওড়ায় অনিবার্য, এই নিয়তি যতদিন থাকবে হাওড়ায় ডেঙ্গু হচ্ছে অনিবার্য। হ্যাঁ, এই নিয়তি, আমি বলছি যে এই নিয়তিটা উনি যখন ব্যাখ্যা করে দিয়েছেন, ফলে আপনি বুঝে নিন যে আমাদের বাজেটে আর কোনো পরিবর্তন, সরকারের মানুষের জীবন যন্ত্রণার পরিবর্তন হবে না। ওই 5 আর 6 নম্বর ওয়ার্ডের মানুষ ওরকম কি বলবো যে অ্যামাজনের জঙ্গলে যেভাবে থাকে, ঠিক সেরকমই ভাবে গোটা পৃথিবীর থেকে আলাদা হয়ে থাকবেন, কারণ নিয়তি মানুষকে ওদের পাঠিয়ে দিয়েছে 6 নম্বরে। সজল বাবু, কেন্দ্রের টাকা লাগবে আপনার মনে হয়? কেন্দ্রের টাকার জন্যই হচ্ছে না, খোলা তার ঢাকা যাচ্ছে না, কেন্দ্র টাকা দিচ্ছে। টাকা চাই এদের। দেখুন সিএসসি কে উনি ঢাকছেন কেন? নমখারাম নয় তো, টাকা খেয়েছেন সিএসসির থেকে, এখন সিএসসির বদনাম কি করে করবেন? তাহলে সিএসসির এক টেলিফোনে ওনার মন্ত্রিত্ব চলে যাবে। আমি বলছি শুধু জমা জলের সমস্যা নয়, হাওড়ায় পানীয় জল নেই, হাওড়ায় পানীয় জল নেই, যদিও আজকে সাবজেক্ট নয়। আমি বলছি নির্লজ্জ, যেমন ওদের এমএলএ তেমন ওদের প্রবক্তা, নির্লজ্জ বেহায়া, যারা একটা আমাদের মেয়ের সমান একটা মেয়ের প্রাণ চলে গেল, অথচ তারা কখনো মণিপুর করছে, কখনো ট্রেন দুর্ঘটনা নিয়ে চেঁচাচ্ছে। কত নির্লজ্জ হতে পারে মানুষ? শুধু তৃণমূলকে না দেখলে আমরা জানতে পারতাম। আমি জানতে চাই মুখ্যমন্ত্রী আজকের ঘটনা জানেন কিনা। না, মুখ্যমন্ত্রী হয়তো জানেন না, কারণ সজলবাবু কয়েকদিন আগে মীনাক্ষীকে বলেছেন, আমাদের প্রতিনিধি মীনাক্ষীকে, আমার সহকর্মী মীনাক্ষীকে, মুম্বাইয়ে মুখ্যমন্ত্রী বলেছেন উদ্ধব ঠাকরেকে পাশে বসে একটি বিয়ে বাড়ি অনুষ্ঠানে, যে রোজ তো ওরকম অনেক কিছু ঘটে, সব তো আমার কানে আসে না, সব আমি জানি না, খোঁজ রাখি না। ফলে এই 22 বছরের তরতাজা একটি তরুণীর স্রেফ খোলা তারে, মুখ্যমন্ত্রীর স্নেহধন্য বিদ্যুৎ সংস্থার খোলা তারে সারা জীবনের মতো মা বাবার কোল খালি করে চলে যাওয়ার খবরটা মুখ্যমন্ত্রীর কানে আজকে পৌঁছবে কিনা, কালকে পৌঁছবে কিনা, আদৌ কোনোদিন পৌঁছবে কিনা আমি জানি না। কিন্তু আমি আপনাদের কাছে যে প্রশ্ন করেছিলাম সে প্রশ্নের উত্তর আপনারা কিভাবে দিয়েছেন সেটা জানি, তার পরিসংখ্যান আপনাদের সামনে পেশ করছি। আমার প্রশ্ন ছিল তৃণমূলের মানবতা, মানবতা শব্দটা খুব পছন্দের তৃণমূলের। 21শে জুলাই তারা সদ্য বলেছেন মানবতার জন্য তারা দেশের সীমানা, মানে রাজ্যের সীমানা আসলে, কিন্তু ওটা তো দেশের, সেটা খুলে দিতে পারেন। তো সেহানো মানবতার পূজারী তৃণমূলের আসলে কি খোলাতারে শখ, মানে তৃণমূলের মানবতাটা কি আসলে খোলাতারের শখ? আমরা খুব মানবিক, আসুন আপনাকে একটু খোলাতারের শখ দিই, দুয়ারে বিদ্যুৎ দিই, এরকম ব্যাপার কি? দুয়ারে বিদ্যুতের শখ। ফেসবুকে 91% বলছেন হ্যাঁ, না বলছেন 9% মানুষ। চোখ রাখবো এক্স হ্যান্ডেলের পরিসংখ্যানে। এক্স হ্যান্ডেলে 80% মানুষ মনে করছেন তৃণমূলের মানবতা আসলে খোলাতারের শখ, না মনে করছেন 20% মানুষ। এবার ইউটিউবের পরিসংখ্যান। 5% মানুষ এ প্রশ্নে সহমত নন ইউটিউবে, অর্থাৎ না মনে করছেন তৃণমূলের মানবতা
তাদের কাছে খোলা তারের শখ নয়, কিন্তু 95% মানুষ মনে করছেন হ্যাঁ তৃণমূলের মানবতা আসলে খোলা তারের শখ। কিন্তু যারা এটা মনে করছেন আর যারা মনে করছেন না, তারা এটা জানেন তো যে আসলে কিন্তু নির্বাচনের সময় ভোট চাইতে ঘরের মেয়েও আসেন না, তার পাঠানো কোনো দূতও আসেন না, বিধায়ক সাংসদ এরা কেউ আসেন না, কাউন্সিলরও আসেন না। আপনার ঘরের সামনে আসলে ভোট চাইতে আসে নিয়তি আর ভগবান। এবার থেকে ভোট দেওয়ার সময় ভেবে নেবেন কাকে ভোট দিচ্ছেন, নিয়তি আর ভগবানকে। তার কারণ খোলা তারের মৃত্যুর দায় তৃণমূল কংগ্রেস শুধুমাত্র নিয়তি আর ভগবানের কাঁধেই দিচ্ছে, তারা কিন্তু নিচ্ছে না। অতএব আপনার ভোট এখন থেকে নিয়তি বা ভগবানের কাছে গেলে তবেই আপনি বা তাদেরকে ভোট দিলে তবেই আপনি আপনার পরিবারের কোনো সদস্যের জন্য আগাম প্রাণ ভিক্ষা করে রাখতে পারেন, পরের বর্ষায় যাতে খোলা তারে বাড়ির কারুর প্রাণ না যায়। অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।